বিপ্লব, যে বিপ্লবের মধ্য দিয়ে একটা স্বৈর শাসনের অবসান হয়েছে। এই স্বৈর শাসন গত 16 বছর ধরে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করেছে, যে সমস্ত গণহত্যা করেছে, মানুষকে যে ধরনের নির্যাতন করেছে, এই সব কিছুর বিচার হওয়াটা এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান একটা অঙ্গীকার ছিল। যে এই 16 বছর ধরে একটা জাতির উপরে চেপে বসা স্বৈর শাসক যে ধরনের অন্যায় বিচার করেছে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে যেভাবে হত্যা করা হয়েছে, প্রতিদিন মিডিয়ার কল্যাণে, আপনাদের কল্যাণে মানুষের সামনে সেই এভিডেন্সগুলো উঠে আসছে, কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে বা আগুন দিয়ে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে বিচারের জন্য কোন পদ্ধতিতে বিচারটা হওয়া প্রয়োজন, এটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে দেখতে পাচ্ছি আমরা বর্তমান সরকারের মধ্যে। কেউ নিজেরা উদ্যোগী হয়ে নিম্ন আদালতে গিয়ে ফৌজদারি মামলা করছেন, কোনো জায়গায় থানাতে গিয়ে মামলা করছেন। কিন্তু আমরা স্পষ্ট করে এই জিনিসটা জাতির সামনে পরিষ্কার করতে চাই যে ধরনের অপরাধ হয়েছে, এই অপরাধগুলো বাংলাদেশের প্রচলিত আইনে, ফৌজদারি কার্যবিধি আইনে বাংলাদেশের আদালতগুলোতে হওয়া সম্ভব নয়। এই বিচারটা প্রপারলি কেবলমাত্র হওয়া সম্ভব 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশে আমাদের আছে, সেখানে এটার প্রপার বিচার হওয়া সম্ভব। কিন্তু এই বিচারটা সেই ট্রাইব্যুনালে করার আগে ট্রাইব্যুনালের বেশ কিছু সংস্কার প্রয়োজন। আপনারা জানেন যে বিগত সময়ে 2010 সাল থেকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট যেভাবে ফাংশন করেছে, যেভাবে বিচার প্রক্রিয়া চালিয়েছে, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে সেই ট্রাইব্যুনালের অসংখ্য সমালোচনা হয়েছে এবং তাদের রায়গুলো কলঙ্কিত রায় বলে গোটা দুনিয়ার কাছে প্রমাণিত হয়েছে। সেই জায়গায় যদি আপনারা এই ট্রাইব্যুনালে এই আসামিদের বিচার করতে আমরা চাই, তাহলে সেই ট্রাইব্যুনালের আইনের সুনির্দিষ্ট কিছু সংশোধন প্রয়োজন হবে। সেই সংশোধনগুলো মোটা দাগে দেখুন, বিচারের সেই সময়টাতে বিচারকদের বিরুদ্ধে সবচাইতে বেশি অভিযোগ ছিল। সেইখানে যাদেরকে বিচারক হিসেবে নিয়োগ করা হয়েছিল, তাদের নিরপেক্ষতা, তাদের দক্ষতা, সেগুলো প্রশ্নের মুখে ছিল। কিন্তু আইনে ওই ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগকে চ্যালেঞ্জ করে কোনো মামলা করার অধিকার দেয়া নাই। আমরা মনে করি অতীতের অভিজ্ঞতার থেকে ট্রাইব্যুনালের যারা বিচারক হবেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং মেম্বার হবেন, তাদের নিয়োগকে চ্যালেঞ্জ করার জন্য বিধান থাকা উচিত। সেই বিধান সংবলিত করে আইনতে একটা সংশোধন হওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে সেখানকার রুলস অফ এভিডেন্স, যে স্বাক্ষর কি পদ্ধতিতে গ্রহণ করা হবে, সেইটা কিন্তু জানেন আপনারা যে ওইখানে বাংলাদেশের প্রচলিত যে সাক্ষ্য আইন, সেটা ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে হেয়ারসে এভিডেন্স, ফটোকপি, নানান ধরনের কল্পকাহিনী, সেগুলোকে এভিডেন্স হিসাবে সেখানে নিয়েছে অতীতে আসামিদের বিচার করা হয়েছে, তাদের শাস্তি দেওয়া হয়েছে। আমরা মনে করি বিচারকে স্বচ্ছ করতে হলে বাংলাদেশে যে এই সময়ে যে আইনটা রয়েছে সাক্ষ্য আইন, সেই সাক্ষ্য আইন সম্পূর্ণভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত, যাতে করে সাক্ষীর প্রবেটিভ ভ্যালু, সাক্ষীদের যে গ্রহণযোগ্যতা, অ্যাডমিসিবিলিটি, কি পদ্ধতিতে সাক্ষী দেওয়া যাবে, কার সাক্ষী গ্রহণ করা যাবে, কার সাক্ষী গ্রহণ করা যাবে না, এই বিষয়টা বাংলাদেশের প্রচলিত আইনে যে সমস্ত অধিকার আছে, সুযোগ আছে, এই সব কিছুই আসামিদের দেওয়া উচিত। তাহলে এই বিচারটা সুস্থ এবং নিরপেক্ষ হওয়া সম্ভব। তৃতীয়ত, ওইখানে দলের বা সংগঠনের বিচারের বিধান আছে, কিন্তু দলকে বিচার করে কি শাস্তি দেওয়া হবে, সেই শাস্তির ব্যাপারে কোনো বক্তব্য নাই। আমরা মনে করি আইনে এই বিধানটা সংযোজন করা প্রয়োজন, যে কোনো দলের, কোনো সংগঠনের যদি বিচার হয়, তারা ক্রাইমস করেছে, ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি করেছে, সেটা যদি পুলিশ হয়, সেটা যদি কোনো রাজনৈতিক দল হয়, ছাত্র সংগঠন হয়, যুব সংগঠন হয়, তাদেরকে শাস্তি প্রমাণিত হলে কি সাজা দেওয়া যাবে সেটা আইনে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এর বাইরে বিদেশি আইনজীবী সেখানে রাখা যাবে কি যাবে না, আগের ট্রাইব্যুনালের সময় এটা নিয়ে অনেক কথা হয়েছে, আমরা আবেদনও করেছিলাম, কিন্তু ট্রাইব্যুনাল সেটা এইভাবে রিজেক্ট করেছিলেন যে বার কাউন্সিলের কাছে আপনারা যান, যে বার কাউন্সিল যদি পারমিশন দেয় তাহলে বিদেশি আইনজীবী নিয়োগ করা যেতে পারে। বার কাউন্সিল আবার বলল যে বাংলাদেশের কোনো নাগরিক না হলে বার কাউন্সিলের অধীনে সে আইনজীবী হতে পারবে না। সেখানের ওই বিধানের কারণে বিদেশি কোনো আইনজীবীকে এই ট্রাইব্যুনালে আনা সম্ভব হয়নি। আমরা মনে করি স্বচ্ছ এবং ন্যায় বিচার হওয়া